আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমরা যে গত ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ শিখতে যে যে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি তারই দ্বিতীয় পর্ব বলা যেতে পারে। কারণটা হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে আগে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে যে যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো শিখবো, এরপর পিথাগোরাসের মূল উপপাদ্যটা প্রমাণ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আজকে আমরা প্রথমে ধারণা নিব ট্রাপিজিয়াম সম্বন্ধে। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল। আমি আবার বলতেছি যে ট্রাপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল। এখন ওই বাহু জোড়া সমান হতেও পারে, নাও হতে পারে, এরকম নির্দিষ্ট ধরাবাঁধার কোনো নিয়ম নেই, কিন্তু একটি খালি শর্ত আছে, বাহু দুটি যেন সমান্তরাল। যেমন এ বি সি ডি, এ বি সি ডি একটি চতুর্ভুজ এবং এই এ বি এবং সি ডি এ বি সমান্তরাল বিসি, এডি এবং বিসি সমান্তরাল। যেহেতু এডি এবং বিসি সমান্তরাল, সেহেতু এবিসিডি কে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আরো নানান ধরনের হতে পারে, যেমন এই যে চিত্রটা আঁকা হলো, এটাও এক ধরনের ট্রাপিজিয়াম, এটা এক ধরনের ট্রাপিজিয়াম। এখানে সমান্তরাল বাহু হচ্ছে ই, ইউ, আর এইচ। এই ক্ষেত্রে সমান্তরাল বাহু হচ্ছে ই টু এবং এইচ আর। এক জোড়া বাহু সমান্তরাল, এটাই হচ্ছে ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এটা আমাদের দরকার। ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এ হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাতগুলো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। অর্থাৎ যদি আমরা এবিসিডি এর ক্ষেত্রফল বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? হাফ গুণন এটা কি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কি এডি বিসি, যোগ হচ্ছে এডি প্লাস বিসি। তারপরে কি সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের লম্ব দূরত্ব গুণন এইচ। এটাই হচ্ছে সূত্র মোতাবেক এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এই যে আমরা ব্যবহার করতেছি সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, পাশাপাশি এই ধারণাটা আমাদের থাকা দরকার। যেমন
সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা পাশাপাশি অবস্থিত রেখা যাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। কি থাকবে? মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে এবং রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। এটা হচ্ছে সমান্তরাল রেখা। আবার সমান্তরাল রেখার একটা ধারণা আছে, সাপোজ এম এ হচ্ছে একটি রেখা, তার উপরে এম ও আর এম এন জি দুটি লম্ব, এটা আর এটা লম্ব। একই রেখার উপরে যদি দুটি লম্ব রেখা থাকে, এই রেখা দুটি সমান্তরাল। ব্যাপারটা কি দাঁড়ালো? একই রেখা এম এন এর উপরে লম্ব হচ্ছে ও এম আর জি এম, সেহেতু এই দুটো সমান্তরাল। কেন? এই যে মধ্যবর্তী দূরত্ব লম্ব মানে কি? এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা পুরা খারাপ অবস্থা আছে, এটাও 90 ডিগ্রি খারাপ অবস্থা। সেই ক্ষেত্রে এটার মধ্যবর্তী দূরত্ব গুলো প্রতি ক্ষেত্রে সমান হবে এবং আমরা এটা যতই গঠিত করি না কেন কখনোই একে অপরকে ছেদ করবে না। সুতরাং এখানে বলতে পারি যে ও এম এবং জি এম পরস্পর সমান্তরাল রেখা, যেহেতু এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। এরপর আমাদের যেটা জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ওভারঅল আমরা সবাই জানি, কারণ এটা আমরা অনেক ছোটবেলা থেকেই বিভিন্ন পরিমাপ বিষয়ে গণিতে ব্যবহার করে আসছি। তাও দেখি কি হয়। আপ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি আমরা ভিত্তি ধরব। ভিত্তি মানে কি? মানে হচ্ছে যার উপরে উচ্চতা অবস্থিত, যার উপরে কি উচ্চতা অবস্থিত সেটাই হচ্ছে ভিত্তি বা ভূমি। আমরা বিষয়টা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এ বি সি দেখা হলো, এখানে আমরা একটা বি একটা লম্ব আছে। আচ্ছা, এখন বিই কে যদি লম্ব বলছে, বিই উচ্চতা বললে ভূমি বা ভিত্তি হবে এস। এই বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে সবাই। আমরা যদি বিই কে উচ্চতা ধরি, তাকে উচ্চতা ধরতে সেখানে বিই কে, সেক্ষেত্রে ভূমি বা ভিত্তি হবে এস। কারণটা কি? এই যে উচ্চতা বি, যেটা কিনা এসির উপরে অবস্থিত, এসির উপরে আছে। আবার যদি আমরা এখন আমরা একটা দেখি, এখন পিএম উচ্চতা হলে আমাদের ভূমি বা ভিত্তি হবে কিউ আর। এটা হচ্ছে ভিত্তি বা ভূমি যদি উচ্চতা পিএম। এই হচ্ছে উচ্চতার সাপেক্ষে ভূমি বা ভিত্তির ধারণা। তার আমরা কি বলতে পারি? ভূমি বা ভিত্তির ধারণাটা কার সাপেক্ষে আমরা প্রতিষ্ঠিত করতেছি? উচ্চতার সাপেক্ষে। যার উপরে উচ্চতা সেটাই ভূমি বা ভিত্তি।
সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা সম্ভব। নতুবা আমরা উচ্চতা ধরতেছি বি কে আর ভূমি ধরতেছি বিসি কে, সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর উচ্চতাটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা নির্ণয় করা সম্ভব হবে না, বা নির্ণয় যদি আমরা করে থাকি সেটা ভুল হবে। এরপর আমাদের যেটা জানতে হবে, বর্গের সূত্র। বর্গের সূত্র। এরপর আমরা কি জানবো? বর্গের সূত্র জানি। আমরা বর্গের সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস bs, এই হলো বর্গের সূত্র। এটাকে আমরা যদি বোঝার সুবিধার্থে এভাবে লিখি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ স্কয়ার। আমরা কি লিখলাম? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোল স্কয়ার সমান সমান প্রথম পদ স্কয়ার যোগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ স্কয়ার। আমরা প্রতীকের সাহায্যে লিখলে উপরেটা লিখি, আর বোঝার জন্য দ্বিতীয় তাই সর্বোত্তম বলা যায়। কেননা এখানে যেটা থাকবে সেটাই প্রথম, যোগ চিহ্ন এ পাশে অর্থাৎ বাম দিকে, আর যোগের ডান পাশে যা থাকবে সেটাই দ্বিতীয়, এবং আমরা এই ধারণা প্রয়োগ করে খুব সহজে বর্গটা নির্ণয় করতে পারি। তা এই হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনার পৃথক যুগপৎ প্রমাণের যে মৌলিক ধারণা, তার দ্বিতীয় পর্ব এটা। এরপর আমরা পৃথক যুগপৎটা পরবর্তী ক্লাসে পৃথক যুগপৎের যে গাণিতিক রূপ বা জ্যামিতিক চিত্রটা আমরা আগে পৃথক যুগপৎটা বুঝবো, এরপর আমরা পৃথক যুগপৎটা প্রমাণ করব। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।